আমি আসিফ নজরুল সাহেব এখন থেকে আজকে 25শে ফেব্রুয়ারি 25শে জানুয়ারি একটা অনুষ্ঠানে পাইছিলাম, একটা দেশের একটা অনুষ্ঠানে। উনি আসতে পরে আমি একটা কথাই প্রথম বলছিলাম যে এই যে মামলার ব্যবসা আপনারা শুরু করছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আসামি দিয়া 177 জন আসামি দেন, 50 জন দেন বড় লোক দেখা, এবং সবার বাড়িতে ফোন পাঠান যে 5 লাখ 10 লাখ টাকা দিলে ওখান থেকে আপনি 5 কোটি টাকা ইনকাম করেন। এটা বন্ধ করবেন কিনা? আসিফ নজরুল সাহেব উনি তো শুনবে আমার বক্তব্যটা আমি বলছি কিনা, আপনি এটা বন্ধ করবেন কিনা? উনি কি আমাকে কথা দিয়ে গেছিল আমি বন্ধ করব, কিন্তু এরপরে বোধহয় 100 কেস বাংলাদেশে হয়েছে। আমার কিশোরগঞ্জে 2টা কেস হয়েছে যারা এর কাছেই ছিল না, এবং কেসগুলা হয় কি কারা করে? কালুর ফুতে করে, সলিমুদ্দিন ফুতে করে। এরা রাজনীতি কোনদিন করে না, এরা এখন হইছে এটাকে বলে সমন্বয়। ঠিক মতো লুঙ্গিটা পড়তে পারে না, সে গিয়ে ওসির সামনে বলে কেস নিতে হবে, আর ওইখানে ঢাকাতে যে সমন্বয়করা বসে আছে এরা ফোন করে চাকরি করবা না কেস নিবা, ও কেসটা করে দেয়। এমনি সমন্বয়করা যারা আসামি হয় তাদের কাছে ফোন পাঠায়, টাকা দাও, তোমাকে চার্জশিট থেকে নাম কাটে দেব, পুলিশ রিপোর্টে তোমার নাম যাবে না। এটা হলো সবচেয়ে ওই যে এই সব শ্রেণীর লোকের সবচেয়ে বড় ব্যবসা। কাজে ওয়াকার সাহেব যে কথা, প্রধান সেনাপতি সাহেব উনি বুঝে শুনে কথাটা মারাত্মক ভাবে বুঝে, পুলিশকে যদি অ্যাক্টিভ করতে হয় তাইলে এই নির্দোষ পুলিশকে দেখতে হবে আগে, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা করতে হবে, আর সাধারণ মানুষ যারা এদের ব্যাপারেও ইনভেস্টিগেশনটা আগে করতে হবে। আমি আপনাকে, আপনি যে প্রশ্নটা আমাকে করছেন আজকের সোশ্যাল মিডিয়া, আমি যে বকা শুনতেছি, আমি যে গালি শুনতেছি, বাংলাদেশে বোধহয় একজন রাজনৈতিক কর্মী এত গালি শুনে না, এবং সমস্ত গালিটা দেয় জামাত শিবিরের লোকেরা। আমি এটা তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, এরা সব জামাত শিবির করে, আমি এটা বলি এরা জামাত শিবির করে, এরা আমাকে গালিটা দেয়। এখনো আপনি দেখবেন এই যে কমেন্টস করবে যে এখানে আমার মা রে তুলিয়া কত গালাগালি করে। এই যে লো লেভেলের লোকজনের যে নিকৃষ্ট গালাগালি, জামাত তো ক্ষমতায় যাইতে চায় এবং ইসলাম ধর্মের নামে তারা পলিটিক্স করে। ইসলাম ধর্ম কি এই ধর্ম যে ফজলুর রহমানদের মতো লেভেলের লোকজনকে এইরকম নিকৃষ্ট গালাগালি করার শিক্ষা দিতে হবে তাদের কর্মীদেরকে? তাদের 2-3 হাজারই, অনেকে বলে 30,000, আমি 2-3 হাজারের সব বকাবকি ছাড়া কোনো, এদের কি ভাষা? তাহলে এরা রাষ্ট্র চালায়, এরা আল্লাহর ইসলাম শান্তির ধর্ম পালন করে, এরাই তার নেতা। এই যে গালাগালি শুরু হয়েছে বাহিরে থেকে, আমার কথাটা শুনেন, বাহিরে থেকে আজকের রিয়াকশনটা যে হয়েছে, বাহিরে কিছু লোকজন আছে, এরা হইল বাপ দাদার নাম নাই চান মল্লের বিয়ে, কেমনে গেছে, কিভাবে গেছে, চুরি করে গেছে না পারস্য সাগর না ভূমধ্য সাগর পার হইয়া কেমনে গিয়া কিভাবে হয়েছে, এই দেশে যখন ছিল তাদের নামে চুরি দুর্নীতির কেস ছিল, তারা এখন মহামানব সাজছে। মহামানব সাজছে। এই দেশে কিছু ক্লাস আছে, যে ক্লাসগুলো একদম আমাদের, আমি তাদেরকে ছোট করতেছি না, একদম নিচ শ্রেণীর থেকে উঠে আসছে, একদম নিচ শ্রেণী। যেমন আমি ফজলুর রহমান মনে করেন, এমনও হইতে পারে আমার মা মানুষের বাসায় কাজ করতে পারতো, সেই ছেলে আমি ফজলুর রহমান হইতে পারতাম না, দোষের কিছু না। কিন্তু আমি যদি নিজেকে কালচারালি ডেভেলপ করতে না পারি, আমি কিন্তু এই যে আমার মা যে মানুষের বাসায় কাজ করে, এই চরিত্রটা আমার থাকে যাবে, এবং আমি অন্যকে এইভাবেই ব্যবহার করব। এই জায়গাটা শুরু হয়েছে। এরা তাদেরকে কনভিন্স করছে কিসের নামে? ধর্মের নামে। কিছু লোক আছে আমার ধর্ম করে না, কিন্তু সে ডাক দিলে মনে করে পীর সাহেবে ডাক দিছে। সব মাদ্রাসার থেকে ছেলে পেলে টুপি মাথাতে বাইরে এসে গরু জবাই করে ফজলুর রহমানের বাসার সামনে খাইবো আর ফজলুর রহমানকে মেরে ফেলবে, কারণ ফজলুর রহমান হলো ধর্ম বিরোধী। এইটা যে শুরু হয়েছে, এই যে আনকালচার্ড, শুধু আনকালচার্ড না, এই যে এত অসভ্যতা, এত অসংস্কৃতি বা রাজনীতি, এই যে গালাগালি, পরস্পরকে গালাগালি। আমি তো খুব কঠিন কথা বলি, কিন্তু আমি একটা চ্যালেঞ্জ করি। আমি জামাতের বিরুদ্ধে কেন কঠিন কথা বলি? তারা যেদিন বলছে
বা শিবিরের ছেলেরা যেদিন বলছে, বা এই যে ছেলেরা যারা এখন প্রধানমন্ত্রী হইব বলে, এটাও পরে বলবো, যারা যেদিন বলছে যে আমরা 47 আর 24 মানে 71 কিছু ছিল না, তারা যেদিন বলছে সেদিন থেকে আমি, এর আগে তো আমি সব তাদের পক্ষে বলছি, সেদিনই বলছি আরে এরা তো অন্য জিনিস, দে আর স্নেকস। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না, মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মায়ের পেট থেকে দেশ বেরিয়েছে, রক্তাক্ত মুক্তিযুদ্ধ থেকে বাংলাদেশ নামে দেশ, সেটাই আর তুমি বাংলাদেশের, তুমি হইলে বাংলাদেশের কি কয় মন্ত্রী, তুমি হও বাংলাদেশের নেতা। এই কারণে আমি প্রথম শুরু করছি, এরপরে তো আমাকে মারে ফেলবো, কাইটে ফেলবো, জীবন থাকবে না। এখন যখন দেখছে ঢেউ আর উঠে না, এখন যখন বাংলাদেশের মানুষ দেখছে যে না এখনো মুক্তিযুদ্ধ আছে, এখনো মরে যায় নাই বাংলাদেশে, এখনো মুক্তিযুদ্ধের বিপক্ষে বললে মানুষ এখনো প্রতিবাদ করে, তখন কিছু মুক্তিযুদ্ধ একটা আছে, এটা হয়েছিল, আমরা এটাকে বাদ দিতে চাই না। এখন গলা ঠান্ডা সবাই করে, যারা এক সময় বলছে এই সব বাদ দেন, এই দেশে হিজবুত তাহরিরের আদর্শ বাস্তবায়ন করব, শরিয়া আইন বাস্তবায়ন ইত্যাদি ইত্যাদি, মেয়েরা 5 ক্লাসের বেশি লেখাপড়া করতে পারবে না আফগানিস্তানের মতো, যারা একদিন গিয়ে ওই যে পার্কে গেলে পরে মেয়েদেরকে বলে কালকে হিজাব না পড়লে পার্কে আইসো না, যারা হিজাব বন্টন করতো ওরা এখন একটু থামছে। এখন তুমি, আমি হিজাব যারা পরে এদেরকে খারাপ পাবো, উনি আমার মা, আবার হিজাব না পরে যে ছেলে মেয়েটি সেও আমার বোন। আমি পোশাক কে কি পরবে এটা নিয়ে আমি পলিটিক্স করি না, তো দেশকে তো আমি এই জায়গাতে নিতে চাই না। এটা প্রতিবাদ করলে পরে এমনি দেখবেন বলতেছে ফজলুর রহমান ধর্ম মানে না। এই যে মৌলানা সাহেব একজন আছে, আমি নামও বলতে পারি, তারা মুফতি, নট মুফতি আমিনুল হক, আরো মুফতি আছে, ওয়াজ করে, আমার নামটা যেটা বলে এটা আমি এখানে সারা দেশকে আর বলতে চাই না। তো এইভাবে যখন শুরু হয় আপনার সোশ্যাল মিডিয়াতে, এই সোশ্যাল মিডিয়া তো দরকার নেই, আমি সবাইকে হাত জোর করে বলি রাজনীতির কথা বলেন, আমাকে 1000 বার সমালোচনা করেন, আমার ভুল ধরাইয়া দেন, কিন্তু আমার মা বাপ 14 পুরুষ তুল্যা এই ধরনের গালাগালি করেন না, যাতে মানুষ মনে করে রাজনীতি হলো এই শ্রেণীর লোকেরা করে। জি, ধন্যবাদ। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে ফিরে আসি। এই যে জুলাই অভ্যুত্থান, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভূমিকা ছিল, সেখানে যেভাবে মানুষকে একত্র করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার হয়েছে, সেটা যেমন অনস্বীকার্য, একই সাথে এর পরবর্তী সময়ে বিভ্রান্তি ছড়ানো, গুজব ছড়ানো, এগুলোতেও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ব্যবহৃত হচ্ছে নানানভাবে। কিন্তু এখনকার রাজনীতিতে যে প্রভাব, সেটা অস্বীকার করার উপায় নেই, বা সেটা বন্ধ করে দেওয়ারও কোনো সুযোগ এখনকার বিশ্বে নেই। সেক্ষেত্রে আসলে মূলধারার রাজনীতি বা যেটাকে সুস্থ ধারার রাজনীতির চর্চা, সেটার ব্যাপারে এগিয়ে যাওয়ার রাস্তাটা কি এই সব কিছু নিয়েই? না, মূলধারার রাজনীতি যেটা আছে তাদেরকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হতে হবে, কারণ আপনি তো বন্ধ করতে পারবেন না। সুতরাং একটা নেগেটিভ বক্তব্যের বিপরীতে আপনাকে পজিটিভ বক্তব্যটা নিয়ে হাজির হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যেটা ঘটেছে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা ঘটেছে, সেটা হলো যে আমরা ভাড়া করেছি, মানে শাসক দলও কিন্তু ওই যে বুস্ট করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য করেছে। আমাদের বট বাহিনী ছিল, বট বাহিনী ছিল, আগে বাঁশের কিল্লা অমুক তমুক ছিল। তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা সবাই ব্যবহার করার চেষ্টা করছে, এবং এটা তো একটা কমার্শিয়াল হাব হয়ে গেছে। তারা যত টাকা পয়সা দিবেন, যত বুস্ট করবেন, তত তাদের জন্য ইনকাম। সে কারণে এটা এখন ব্যবহার হচ্ছে। তো আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমকে একেবারে বাদ দিতে পারবো না, এবং এটা দিয়ে মানুষ যে শুনবে না, আমরা প্রত্যাশা করতে পারি যে আপনি এসব আজে বাজে কথা শুনেন না, এটা আপনি বলতে পারেন, এটা একটা সিভিল ল্যাঙ্গুয়েজ, বাট এটা শুনবে। আপনি দেখবেন যে হাজার হাজার মানুষের কাছে ফোন আছে, এবং যখনই বিশেষ করে আমাদের শ্রমিক শ্রেণীর মানুষেরা, রিক্সা চালক, আমি অনেককে দেখছি যারা মুটে মজুর, এবং গ্রামেও অনেক মানুষ এটা শুনতেই থাকে সারাদিন, হয় ওয়াজ শুনবে, না হলে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্য শুনবে, এবং তাদেরকে ইম্প্যাক্ট করে। শিক্ষিত মানুষের কম শোনেন ব্যাপারটা তো তেমন হয়। হ্যাঁ, শিক্ষিত মানুষের কম শোনে এরকম না, মানে তাদের আরো অন্যান্য কাজ থাকে। মানে আপনি অত তত শোনার সুযোগ পান না, ফজলুর রহমান সাহেব শুনেন, কারণ তাদের অন্যান্য কাজের মধ্যে হঠাৎ করে শুনেন। মানে আমিও তো এত সবকিছু শুনতে পারি না, আমি কানেক্টেড কিছু আসলে সেটা হয়তো শুনতে পারি, মেইন স্ট্রিমটাই ঠিক মতো দেখতে পারি না, মেইন স্ট্রিম খবরগুলোই পড়তে পারি না, ওখানে কি শুনবো? সুতরাং আমার পক্ষে ওই যে বিদেশ থেকে যারা এইসব করেন, গরু জবাই, বুলডোজার, আমি কিন্তু শুনতে পারি না। মানে পরে যখন হাইলাইট হয় তখন দুই একটা জিনিস আমার কাছে আসে। তো সেখানে আমাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে,
এর মানে এই নয় যে আমরা এনসিটিভি না এনটিসিভি কি একটা ছিল, ন্যাশনাল টেলিকমিউনিকেশন, ওই যে কন্ট্রোল, সেই কন্ট্রোলের মধ্যে দিয়ে আপনি এটা কিছু করতে পারবেন না এবং কিছু করা যায়নি, এটা প্রমাণিত হয়েছে। তো সেখানে আমাদের কাজ করতে হবে, সেখানে অ্যাক্টিভ হতে হবে এবং আপনার দলের মানুষদের মধ্যে একটা জেনারেশন থাকতে হবে যারা এইসব বিষয়ে এই আলাপ আলোচনা করবেন, এইসব বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন, সেটা একটা পদ্ধতি হতে পারে। ফাইনালি কিন্তু এই মব তৈরি করার বিষয়টা কাজ করবে না, থাকবে না। এটা এখনকার যে অবস্থা, ওই যে অ্যানোমি সিচুয়েশন হয়েছে, তো সোশিওলজির ভাষায় সোশিওলজিস্টরা বলেছিলেন যে এই আগস্টের পরে যখন এসব হচ্ছিল তখন কিছু সমাজবিজ্ঞানীকে জিজ্ঞাসা করেছিলেন আপনারা, তখন তারা বললো যে দেশে এরকম একটা পরিস্থিতি এরকমই হবে। তখন আমি বলেছিলাম যে দেখেন, এরকম বলাটাই হলো আপনি নেগেটিভ বলা, আপনি বরঞ্চ বলেন যে এটা বন্ধ করতে হবে, সেটা নিয়ে কথা বলেন। এরকম হবে বললে হয় কি, ওদেরকে প্রশ্রয় দেওয়া হয়ে যায় এবং তার কারণে এটা বাড়তে থাকে। আজকে কি হয়েছে, আজকে আপনি গণপিটুনি, এটা কি আইনত এটা গ্রহণযোগ্য কিনা? গ্রহণযোগ্য নয়। এখন মানুষ যে ওদিকে চলে যাচ্ছে, কেউ কেউ তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানে একদম ইম্পর্টেন্ট, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইম্পর্টেন্ট কিছু সাংবাদিক যারা চর্চা করেন, তারাও তো ওই মোহাম্মদপুরের 2 জনকে হত্যা করার পরে বললো এটাই এরকমই অপারেশন চালাতে হবে। তাহলে আমরা কি তাহলে আবার ফিরে যাব, আবার সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতে থাকবে? এবং আমরা তো এটা স্পষ্ট প্রমাণিত যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দিয়ে কোনো অপরাধ চক্রকে দমন করা যায় না। আমরা কি ড্রাগ বন্ধ করতে পেরেছি? কিছু তো হত্যাকাণ্ড হয়েছে, রেপের জন্য আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছেন, তাতে কি ধর্ষণ বন্ধ হয়ে গেছে, ড্রাগ বিক্রি বন্ধ হয়ে গেছে, বা অন্য কারণে যখন আপনি করবেন হবে না। সুতরাং আপনাকে আইনের শাসনের দিকে যেতে হবে। আইনের শাসন মানে হচ্ছে যে আপনি প্রত্যেকটা হত্যার, ধরেন জুলাই আগস্ট যদি বলি, প্রত্যেকটা হত্যার নির্মোহ তদন্ত করতে হবে। এটা বললেন যে একজন পুলিশও যদি মারা যেয়ে থাকে, তারও একটা তদন্ত হতে হবে, একটা তো রিপোর্ট থাকবে, ইনভেস্টিগেশন হতে হবে, রিপোর্ট থাকতে হবে কিভাবে তিনি মারা গেলেন। আপনি হয়তো এই অপরাধের জন্য ইনডেমনিটি দিয়েছেন, সেই ইনডেমনিটি এখন আছে, এটা আগামী 10 বছর 20 বছর 50 বছর পরে থাকবে কিনা সেটা তো আমি জানি না। ইনডেমনিটির ভাগ্য কি হয় এটা আমরা প্রত্যক্ষ করেছি। সুতরাং আপনি প্রত্যেকটা নিরপেক্ষ নির্মোহ তদন্ত করবেন এবং আপনি ব্যবস্থা নেবেন। এই ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য বাহিনীগুলোকে মোটিভেট করতে চাচ্ছি, ওই মোটিভেশনটা কিন্তু হবে না। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তাদের উপরে নানান প্রেম, নানান কথা বলা হয় এবং ওই যেটা ফজলু ভাই বললেন, শুধু উনার না, তো বিভিন্ন মানুষের, আজকে আপনাকেও করতে পারে ট্যাগ করার, যেটা আমরা আলোচনা করছিলাম, যে কোনো সময় ট্যাগ করে দিতে পারবে। আমি জানি না, ওয়াকরুজ্জামানকে নিশ্চয়ই ইতিমধ্যে ট্যাগ করা হচ্ছে, সে ভারতের এজেন্ট, সে আওয়ামী লীগের এজেন্ট, আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর। কেন ওই যে আপনি একটু আগে জিজ্ঞেস করছেন ইনক্লুসিভ বলতে সে কি আওয়ামী লীগকে বুঝেছে কিনা, এটা আমি বললাম যে এটার জন্য অপেক্ষা করতে হবে।